নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত নিজের মায়ের খাওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য এই আজে বাজে কথা বলে যাচ্ছে। সাদিক কায়েম বলেন কিংবা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এদেরকে কে চিনতো 5 তারিখের আগে? হুট করে এরা এসে এবং যে স্বৈরাচারের যে রূপ, ওরা কিন্তু ওই রূপটাই দেখাচ্ছে। সময়টা না দেওয়ার কারণে ওরা একটু ভুলভাল দিকে চলে গেছে। এই ভুলভালটাই হচ্ছে আমি বলবো যে এনসিপির বাচ্চারা। এনসিপির উপর যে হামলাটা হয়েছে এটাকে আমরা নিন্দা জানাই। 1400 মানুষকে হত্যা করলো, কার কোথায় হুকুমতে থাকে? ওখানে সিনিয়র পছন্দের নেতাদের নিয়ে এই কুকুরটি কথা বলাতে ওখানে সাধারণ জনগণ তাদেরকে গণদোলাই দিয়েছে। দর্শক, আপনারা জানেন এই জুলাই মাসে জুলাই স্মৃতিচারণ করার জন্য বিভিন্ন দল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে দেখতে পেয়েছি হবিগঞ্জে এনসিপি একটা প্রোগ্রামে গিয়েছিল এবং সমাবেশ করেছিল সেখানে, কিন্তু ওইখানে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পেয়েছি। এই ঘটনাটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে এবং কিভাবে নিয়েছে আমরা সেটা জানার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত নিজের মায়ের খাওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য এই আজে বাজে কথা বলে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে দেখছি কোনো এজেন্ডা, কোনো কিছুই নেই, তার বক্তব্যের ভিতর কোনো মেসেজ নেই। উগ্রতা ছাড়া তার বক্তব্যে কোনো ভালো কোনো দিক বা এই সমাজ খুঁজে পাচ্ছে না, এবং সে মনে হয় চাচ্ছে তাকে কেউ মারুক। কিন্তু দীর্ঘদিন ধরে জনগণ এটা ধৈর্যের সাথে মোকাবেলা করে যাচ্ছে, কিন্তু কালকের এর বহিঃপ্রকাশ হয়েছে আর ধৈর্যবোধহয় জনগণ রাখতে পারেনি। তার জনগণ হয়তো তার প্রতি ক্ষিপ্ত ছিল। হ্যাঁ, তো আমি শুধু এতটুকু বলতে চাই, তিনি কি বলতে চাচ্ছেন দেখেন, কথা বলে এগুলো কোনো কথার ভিতরে আসে? তিনি মানুষকে কি উস্কানিমূলক কথাবার্তা বলেন। আমরা গ্রামের ভাষায় শুনেছি, বলে ভাই পাড়া দিয়ে ঝগড়া করবেন না, এই একটি প্রবাদ রয়েছে, আপনারা জানেন। তো ও যে কাজটা করছে, পায়ে তো পাড়া দিচ্ছে মানুষের, আবার সেই সাথে বকাও দিচ্ছে। হ্যাঁ, এখন জনগণ আর কতদিন সহ্য করবে? তো জনগণ যে কাজটা করেছে, আমি এটা বুঝে উঠতে পারছি না যে জনগণের সহ্যের বাঁধ যখন ভেঙে যায় তখন জনগণই তো ব্যবস্থা নেয়। আর এই বাংলাদেশের জনগণই হচ্ছে শক্তি। এই বাংলাদেশ বলছে যে জনগণ না, এটা বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। না, এই বৃষ্টি কেন হলো, বিএনপি জবাব দাও, তারেক রহমান জবাব দাও, এই স্লোগানও আপনারা শুনেছেন। সুতরাং তারা কি বললো, এই পাগলের প্রলোভ নিয়ে আমার আসলে মন্তব্য আসে না। হ্যাঁ, বৃষ্টি কেন নামলো, তারেক রহমান জবাব দাও। ঝড় কেন হলো, তারেক রহমান জবাব দাও। যেখানে যে ঘটনা ঘটুক না কেন, তারেক রহমান জবাব দাও। তো এই যে মেন্টালিটি, একদম ম্যাড প্রকৃতির যে লোকজন, দেখুন তারা মানুষের কাছে যাচ্ছেন, যেতেই পারেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, তাই না? তো তারা যাবেন, সেখানে গিয়ে তারা জনগণকে বলে যে আরে ধরে ধরে মারেন না কেন, পিঠান না কেন, এরা এখনো কিভাবে আছে 24-এর শক্তি। আরে বাবা, এই বেটা বেয়াদব, তুই 24-এর শক্তি? এই তোর গায়ে ছিটাপোটা আঘাতের চিহ্ন আছে? আরে আমার তো শরীরে ডান পায়ে ডিভাইস, একটি পাও অকেজ, শরীরে 1000 বুলেট, আমি বলবো 24-এর শক্তি। তুই কে? হরিও নাসিরউদ্দিন পাটোয়ারি, তুই যুদ্ধে ছিলি কি, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের একটা আন্দোলনে ছিলি। এই 17 বছর ধরে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের। সাবধান করে দিলাম ওরে, এর আগেও সাবধান করেছি, বারবার বোঝানোর চেষ্টা করছি। আপনি পায়ে পাড়া দিবেন, ঝগড়া করবেন, আপনি একজনকে ধাক্কা দিবেন, সে আপনাকে তো প্রতিরোধ করবে। জনগণ তাই করেছে। এই জুলাই মাসে কেন তাদের উপর হামলা হলো? জুলাই মাসে বেয়াদবিটা বেশি করতেছে, জুলাই বিক্রি করছে। আমরা জুলাইকে ধারণ করি, তারা জুলাই বিক্রি করছে। বিক্রি করে আর কতদিন চলা যায় ভাই? এই তাদের যে সিস্টেমটা দেখেন, 71 আওয়ামী লীগ বিক্রি করেছে, আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। 24 এটা পার্টিসিপেট ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতা, বৃদ্ধ, শিশু থেকে সবার। সুতরাং তারা এটাকে বিক্রি করছে। সুতরাং এই জুলাই মাসেই তাদেরকে আবার বরণ করেছে জনগণ। স্বাভাবিক কি, তিনি যে ধরনের আচরণ করেন সেই ধরনের আচরণে তিনি তার যেটা প্রাপ্য ছিল সেটা পেয়েছে। তো আমি মনে করি সে এই জায়গা থেকে ফিরে আসবেন সভ্য জাতির দেশে। তার মেসেজ, তার কথায় মানুষ শিখবে, আমি এটা আশা করি। 18 বছর যে স্বৈরাচার আন্দোলনের যে সংগ্রাম চলছে, সেটা বিএনপি কি করেছে, বিএনপি কোথায় ছিল এমনি, এবং বিএনপির অবদান কতটুকু, এটা কিন্তু সারা বাংলাদেশ জানে। সো এই যে স্বৈরাচারের কেন পতন হয়েছে, স্বৈরাচার কেন পালাইছে শেষ বেশ, শুধুমাত্র এদেশের মানুষের উপর নিপীড়ন, এবং নিপীড়নটা প্রথমে শুরু হয়েছিল কিভাবে, কিন্তু মুখের ভাষা দিয়ে, রাজনীতিক যে শালীনতাবোধ, এটা কিন্তু আমাদের যে স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিল, সে কিন্তু তার মধ্যে কোনো শালীনতা বোধ ছিল না। এবং আমি মনে করি এই যে এনসিপির যে ছেলেপেলে, এরা কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু এদেশে এই
আপনার 5 তারিখের পরে এরা কিন্তু তাদেরকে কেউ চিনতো না 5 তারিখের আগে, অথচ এই যে সার্জিস বলেন, এই যে আপনার ডাব ভিপি বলেন, এই যে সাদিক কায়েম বলেন, কিংবা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এদেরকে কে চিনতো 5 তারিখের আগে? হুট করে এরা এসে এবং যে স্বৈরাচারের যে রূপ, ওরা কিন্তু ওই রূপটাই দেখাচ্ছে সারা বাংলাদেশে। তো আপনি যখন কারোর আদর্শে আঘাত করবেন, তখন কিন্তু আপনার যে অনুসারী যারা থাকবে, ওই অনুসারীরা তাকে কিন্তু, সে যদি দোষী না হয়ে থাকে, অবশ্যই কিন্তু তার ফিডব্যাক আপনাকে পেতে হবে দিন শেষে। তো এই যে মববাজি রাজনীতি, এটা যে আবার তারা ফিরিয়ে নিয়ে আসছে যে এদেশে, এর পরিণতি ভালো হবে না এবং এর খেসারত ওদেরকে দেওয়াই লাগবে। কাল এই যে আপনার গতকাল যেটা করছে, ওটা হবিগঞ্জে যে নেতাকে নিয়ে ওরা কথা বলছে, যেই নেতার ওইখানে যে জনপ্রিয়তা এবং তার মধ্যে তার একটা ক্লেম নাই তার কোনো রাজনৈতিক, অথচ তাকে নিয়ে যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, এর কারণেই কিন্তু দিন শেষে ওদেরকেই ভোগ করতে হয়েছে এবং ওরা কিন্তু ওখান থেকে সাধারণ জনগণ কিন্তু ওদেরকে রুখে দিচ্ছে এই যে উল্টাপাল্টা কথা বলার কারণে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এদেশের তারেক রহমান কিন্তু এই যে কত কি না করছে, যে এই যে তারেক রহমানের মাকে বলেন, দেশনেত্রীকে নিয়ে কত নির্যাতন সহ্য করতে হয়েছে, কত কটু কথা সহ্য করতে হয়েছে। তারেক রহমান একটা কথা বলছে স্বৈরাচারকে নিয়ে, বলে নাই। তো এদেশের মানুষ কিন্তু জানে যে তারেক রহমান কোন মেন্টালিটির মানুষ। সেই দেশনেত্রীর ছেলে কিন্তু তারেক রহমান, সেই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তাকেদের নিয়ে যদি এই ধরনের কটু কথা বলা হয়, সারা বাংলাদেশের মানুষ ওদেরকে রুখে দেবে। 64 জেলায় ওরা যেখানে যাবে সেখান থেকে মানুষ রুখে দেবে যদি কোনো বাজে কথা বলে, যদি কোনো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে, যদি আমার নেতা ওই ধরনের মানে এই কাজের সাথে, খারাপ কাজের সাথে জড়িত না হয়ে থাকে, তাহলে এদেরকে প্রতিহত করা হবে। ঢাকাতে প্রতিহত করা হবে, 64 জেলায় এদের যেখানে পাওয়া হবে সেখানে প্রতিহত করা হবে। তো এনসিপির অভিভাবক, আমরা ব্যর্থ মানে এদেরকে গড়ে তুলতে। আমাদের উচিত ছিল মানে তাদেরকে আসলে মানে পাঠ্যমুখী করা, সেটা আমরা পারি নাই, ওরা বহির্মুখী হয়ে গেছে আর কি। কেন ব্যর্থ হয়েছেন? কেন ব্যর্থ হয়েছিলাম আসলে, মানে এখন যে মানে দীর্ঘদিন ধরে যে অবস্থা, আমাদেরকে যেটা করতে হয়েছে যে বাবা মা দুইজনকে ইনকাম করতে হয়েছে আর কি, যে একজনের খরচে একটা ঢাকা শহরে টিকে থাকার মতন পরিস্থিতি অনেক বছর যাবৎ মানে কোনো সরকার আসলে সেইভাবে করতে পারে নাই। যাদের ফ্ল্যাট একটা হচ্ছে তারা 20টা 25টা করছে, আর যারা ভাসমান আমার মতন ভাড়া বাড়িতে থাকি, তাদেরকে মানে কল্পনাও করতে পারছি না যে আমরা কিভাবে টিকবো। এই বাসা ভাড়াই দেখা বেতনের অর্ধেকের চলে যাচ্ছে। তো ছেলে মেয়েদেরকে টিকায় রাখতে হলে একটা ভালো একটা পড়াশোনার পাঠ দিতে গেলে ইনকামটাও করতে হতো, আবার দেখা যাচ্ছে যে সময়টা না দেওয়ার কারণে ওরা একটু ভুলভাল দিকে চলে গেছে। এই ভুলভালটাই হচ্ছে মানে আমি বলবো যে এনসিপির বাচ্চারা। না, পাটোয়ারির প্রতি আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই। আমাদের ক্ষোভ হচ্ছে, দেখেন আমরা মানে অনেক কিছু থেকে মানে পিছিয়ে যাচ্ছি। আমাদের স্কুলে শুধু পড়াশোনা হতো না, আমরা ছোটবেলায় ছবি আঁকা শিখতাম, আমরা গান শিখতাম, আমরা আদার্স অ্যাক্টিভিটিস করতাম, স্কাউট করতাম, রোটারেট করতাম। এখন সব কিছু অফ করে দিচ্ছে। ওরা মনে করছে যে আন্দোলন আর হচ্ছে কোনো রকম একটা কলেজে একটা নামটা লিখে রাখবে, এটা তো হয় না। মানে এনসিপি তাই বলছি না, তা আমরা নিজেরা দায়ী, আমরা অভিভাবকরা দায়ী, আমরা ওইভাবে আসলে সময় দিতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা যে স্কুল কলেজগুলোতে মানে শিক্ষাটাই মেনলি দায়ী আসলে। মানে শিক্ষাটাকে ঢেলে সারাতে হবে, একমুখী শিক্ষা করতে হবে, সবাইকে বাধ্যতামূলক একই রকম শিক্ষায় যাইতে হবে, যেটা রাষ্ট্রীয়ভাবে সরকার যেটা করবে। সরকারকে সবসময় আমরা সহযোগিতা করতে চাইছি, বরাবরই সবসময় সরকারের পক্ষে থাকছি, কিন্তু সরকারের পক্ষে বিপক্ষে যাওয়া যায় এই যে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, এটা তো এখনো আমি সরকারেরই পক্ষে। সরকার ইচ্ছা করলেই পারে এই শিক্ষাটাকে মানে এটা একটাই কারণ, শুধু শিক্ষা ব্যবস্থা, আর কিছু। এনসিপির উপর যে হামলাটা হয়েছে এটাকে আমরা নিন্দা জানাই এবং সরকারকে বলবো এই সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতার 55 বছর ধরে আমরা দেখতে আছি বাংলাদেশ রাজনীতিটা একটা সহিংস রাজনীতি, উস্কানিমূলক রাজনীতি, ধর পাল্টা ধাওয়া রাজনীতি। সরকারি দল বিরোধী দলকে রাস্তায় ফেলে পিটায়, বিরোধী দল সরকারি দলকে রাস্তায় পিটায়। আমরা বিগত দিনে কালকার দৃশ্যটা দেখে মনে পড়ে গেল সেই আওয়ামী লীগের আমলে যখন বিএনপির এমপি মন্ত্রীদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, তাদের পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল মুখমণ্ডল, সারা শরীর। আমাদের সেই চিহ্নটা বেশি উঠেছে। তা এই কৃষ্টি কালচার কি যুগ যুগ ধরে চলবে? আমরা
এটার অবসান চাই। আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চাই, সম্প্রীতিপূর্ণ রাজনীতি চাই, বন্ধুত্বপূর্ণ রাজনীতি চাই, আমরা একটা সম্প্রীতির রাজনীতি চাই। আমরা সরকারি দল এবং বিরোধী দল সকলকে বলবো উস্কানিমূলক বক্তব্য থেকে ফিরে আসুন, সহিংসতা থেকে ফিরে আসুন, ধাওয়া পাল্টা থেকে ফিরে আসুন। দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য আপনারা রাজনীতি করুন, এটাই প্রত্যাশা করছি। এবং সরকারকে বলবো গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, যে আক্রমণটা হলো, এটা থেকে এনসিপি দায়ী না আওয়ামী লীগ দায়ী না বিএনপি দায়ী, একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করো এবং যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনো। এটাই আমরা সাধারণ জনগণ হিসেবে। হ্যাঁ, এখন বিএনপি বলতেছে এনসিপি, এনসিপি বলতেছে বিএনপি, বিএনপি বলতেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলতেছে এনসিপি। এই যে একটা ত্রিমুখী উস্কানিমূলক বক্তব্য, ত্রিমুখী একটা দোষারোপ, তা আমরা বলবো এটার জন্য ওইখানে ফুটেজ আছে, ওইখানে মিডিয়া আছে, ওইখানে জনগণ আছে, এবং সকলের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আমরা একটা সুষ্ঠু ধারার রাজনীতি চাই। আমরা এরকম সহিংস রাজনীতি আর চাই না। দেশের নাগরিক হিসেবে দেখতেছি এইটা তো কোনো দলের পক্ষে হামলা করেনি। এরা কোন দল, এরা দল দোষ দেয়, দলের পক্ষে হামলা করেনি। দলের পক্ষে যদি হামলা করতো, তো এই যে এনসিপি যে 24-এ যে আন্দোলনটা, 24-এ আন্দোলন তো কোনো দল ছিল না, কোনো দল ছিল, কোনো দলই ছিল না। 30 লক্ষ মানুষ জমছিল এক কথায়, বুঝলেন, 30 লক্ষ মানুষ জমছিল এক কথায়। এখানে এই জনগণদের যে 71 করলো কি দিয়া, কি সে, এরা একই কথা বলছিল, দুর্নীতি মুক্তি করা হইব, দুর্নীতি করা মুক্তি করা হইব। দেখেই মানুষগুলা চাইতে গেছে। 30 লক্ষ মানুষ জমছিল, 30 লক্ষ। আচ্ছা, 30 লক্ষ মানুষ জমলো, হেরা যাইয়া এনসিপি একটা দল করছে, এনসিপি দল করে যে 30 লক্ষ মানুষগুলো জমছে, এই 30 লক্ষ মানুষের পক্ষে হেরা কোনো কাজ করছে। বলা হয়েছে দুর্নীতি মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো, তার দুই কথা বাড়ছে। মানুষ এই জন্য পুরো খেপা, জগ কথায় আমরা এই কাজটা করলাম। একজন দুইজন মানুষ না, 1400 মানুষ হত্যা করা হয়েছে না কাকা। এটা তো ভারতের বেশি করেনি, এই দেশের বেশি করছে, পুলিশ করছে, ছাত্রলীগ করছে, অমুক লীগ করছে, সমুক লীগ করছে, এইভাবে করা হয়েছে। যে 1400 মানুষকে হত্যা করে কার কোথায় হুকুম তো থাকে, এইরা এরা হুকুম দিয়ে এতগুলো মানুষ মারাইব, এগো কল্যাণে কথা। বিশেষ করে আমার কথাই জায়গা নাই। আমার কথা হইল, যখন আন্দোলন হয়েছিল আমি মতলব ডালি, এর লিগে আমি বলছি আমি করি, আমি মতলব ডালি একের টনে 36 জনের রাস্তায় আসছিলাম। কে আমার টাকা দিয়েছিল? আর যে এতগুলো এতগুলো মানুষ জমক দিই, ও অবশ্য চাঙ্গা মারবো না, চাঙ্গা মারবো কাকু, এই যে কন বলে দলে করে, এই জন্য মিথ্যা কথা, একদমই মিথ্যা কথা। মানুষ তো এইভাবে খেয়ে গেছে গিয়া, যারা কইছে একটা কল্লার একটা, কইছে একটা কল্লার একটা। নাসিরুদ্দিন পাটোয়ারি তো এক এক সময় এক এক কথা বলে, বুঝছেন। এ তো মনে করেন দেখা যায় বড় বড় টপ লেভেলের লোকের উপরে মনে করেন বলে, তো সাধারণত দেখা যায় এটা যদি আমের উপরেও যদি বলে, আমার বড় ভাই বা ছোট ভাই যদি থাকে, তখন তাদের উপরে ক্ষোভ থাকবেই, এই আর কি। বিষয় হচ্ছে কি, একটা কথা আছে যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 5 আগস্টে পর থেকে এই এনসিপি নেতাকর্মীদের পাওয়ারেই বাংলাদেশ তৌহিদি জনতা মব করেছে, অনেক অলি আল্লাহদের মাজার ভেঙেছে। এবং আপনারা দেখছেন যে 5 আগস্টের পর থেকেই এই নাসিরুদ্দিন পাটোয়ারি, এই সাজিদ আলম, এই যে ঢাকা 8 আসনের এমপি মির্জা আব্বাসকে নিয়ে খুব বাজে ধরনের কথা বলছে। তারা একটা দল গঠন করেছে, দলের একটা সিনিয়র পর্যায়ের নেতা, একটা সিনিয়র পর্যায়ের নেতার এসব ধরনের ভাষা হইতে পারে না। এবং বর্তমান বিএনপি ক্ষমতায় আসার পরেও তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, বিভিন্ন মঞ্চে বিএনপিকে নিয়ে যে ধরনের কথা ভাষা যেগুলা ব্যবহার করে, এগুলো তো একটা নেতা হিসাবে বলা না, যে একটা নেতার মুখ থেকে এ ধরনের ভাষা আশা করে না। এবং গতকালকে তারা আপনার হবিগঞ্জে গেছে, ওখানে যে বিএনপির যে সিনিয়র পর্যায়ের নেতা আছে তাদের নিয়েও অনেক কুকর্তৃভাবে কথা বলছে। আর একটা বিষয় হচ্ছে কি জানেন, যে মানুষের একটা ধৈর্য আছে, ধৈর্যের একটা সীমাও আছে। যখন সীমা লঙ্ঘন হয়ে যায় তখন কিন্তু ওই আর থাকে না। এই কালকে হবিগঞ্জে সেম একই বিষয় হয়েছে।
যে ওখানের সিনিয়র পছন্দের নেতাদের নিয়ে এই কুকুরটি কথা বলাতেই ওখানের সাধারণ জনগণ তাদেরকে গণতোলায় দিয়েছে। পাটোয়ারি এবং শারজিৎ আলম এর উপর যে হামলা হয়েছে এটা ন্যাক্কারজনক হামলা, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর রাষ্ট্রযন্ত্রের এই হামলা এবং এই দুষ্কৃতকারীদেরকে নিয়ন্ত্রণ করা জরুরি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে তার বিভাগ না দেখে তিনি আইন মন্ত্রণালয়, কখনো সংবিধান সংস্কার, বিভিন্ন ইস্যুতে তিনি ব্যস্ত। আমি মনে করি যে তিনি তার আইন শৃঙ্খলা এবং তার যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় নিয়েই তিনি কাজ করুক, তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে এবং দেশটা নিরাপদ থাকবে, দুর্বৃত্ত বিধি হামলা বন্ধ হবে। গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটা যে পক্ষ থেকে করা হোক কাজটা ঠিক না, কারণ বাংলাদেশে সবাই জনগণ হিসেবে যে যার রাজনৈতিক চর্চা করার অধিকার আছে। সেক্ষেত্রে এটা যেই করুক বা যাদের মাধ্যমে হোক তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা দরকার। এটা আসলে সঠিক তো বলা যায় না, এক একজনের চিন্তাধারা এক এক ধরনের, কারো হয়তো ভালো লেগেছে, কারো হয়তো খারাপ লেগেছে। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে ধরে যদি পুলিশ প্রশাসন এটার একটা প্রশ্ন করতে পারে, যাচাই বাছাই করতে পারে, আমার মনে হয় আসল ঘটনাটি বের হয়ে আসবে। এইটা আসলে আমি তো হবিগঞ্জে ডিরেক্ট থাকি না, সো সোশ্যাল মিডিয়াতে বাকিরা সবাই যেটা দেখছে আমরাও তা দেখলাম যে তাদের উপর অ্যাটাক হয়েছে। সো অ্যাজ এ সিটিজেন এটা আসলে কেউই কাম্য করে না, সে যে দলেরই হোক না কেন। আসলে পুরো ঘটনাটা যদি আপনারা বিশ্লেষণ করেন, আপনারা দেখবেন বিগত দিনে এই সরকার নির্বাচিত হওয়ার পরে এই এনসিপি বা যে নামগুলো বললেন সেই নামের যে নেতৃত্ব যারা রয়েছে তারা এই সরকারকে বা এই অভ্যুত্থানের পরবর্তী তারা যে একটি বাংলাদেশে একটা সহাবস্থানের রাজনীতি চলছিল এবং অপর সংগঠনগুলো একটু ভ্রাতৃত্ব বন্ধনে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যে পথ্য ছিল 5 আগস্টের পরবর্তীতে, কিন্তু দেখবেন 5 আগস্ট পরবর্তীতে এই যে বিতর্কিত কিছু নেতৃবৃন্দুর কারণে, বিতর্কিত কিছু ছাত্র নেতৃবৃন্দুর কারণে যারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দুর নামে, এবং করার ফলশ্রুতিতে বেশ কিছু ঘটনা ঘটেছে। তার ধারাবাহিকতায় আপনারা গতকালকে যে হবিগঞ্জের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটি আমরা মনে করি তার এই বিতর্কিত মন্তব্যের কারণে ওই এলাকার আপনার যে নাম বললেন যে বিএনপি বা ছাত্রদল যুবদল উপরে যে ব্লেমটা আসছে, আসলে সেইখানে বিক্ষুব্ধ জনতা বা ওই এলাকার যেই স্থানীয় মানুষ নেতৃবৃন্দরা রয়েছেন তারাতে এই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ স্বরূপ তারা একটি প্রতিবাদ করে, সেইখানে দুই পক্ষর মধ্যেই হাতাহাতি হয়েছে। আমরা কিছু তথ্যে জানতে পেরেছি যে সেখানে ছাত্রদলের এক নামটা আমার স্পষ্ট মনে নাই, তিনি গুরুতর আহত হয়েছেন। একপাক্ষিক ঘটনাটি ঘটেনি, দুই পাক্ষিক হাতাহাতি হয়েছে, কিন্তু সেখানে আসলে বিএনপি বা ছাত্রদল যুবদলের উপরে বিষয়টা দায় চাপানোর চেষ্টা করছে। আসলে ইট যখন মারে পাটকেল অটোমেটিক চলে যায়, আমরা সেই বিষয়টাই সেটার প্রতিফলন দেখতে পেরেছি কালকে। আমরা গতকালকে হবিগঞ্জে এনসিপির যে জুলাই পদযাত্রা এখানে যে হামলা হয়েছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। মনে করি যে এটা অশুভ লক্ষণ, মানে ক্ষমতার দাপটে বা ক্ষমতার জোরে কেউ আপনার কোনো কিছু পছন্দ হইতে পারে, নাও হইতে পারে, কারো বক্তব্য আপনার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। যদি আপনার কোনো বক্তব্য যদি আপনার পছন্দ না হয় আপনি আইনের আশ্রয় নিতে পারেন। সরকার এখন ক্ষমতায় আছে, তারা চাইলে মামলা করতে পারে, মানে মানহানি হলে মানহানির মামলা করতে পারে, কিন্তু আইনকে হাতে তুলে নিয়ে মানে তাদের উপর হামলা করা, মারধর করা, আটকায় রাখা, বা হচ্ছে যে হাসপাতালে গিয়ে হামলা করা, বা আপনার হচ্ছে যে সার্কিট হাউসে হামলা করা, দফায় দফায়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি রাজনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে, কারণ তারা যে বিষোদ্গার, অহেতুক বিতর্ক এবং করছেন এবং পরস্পরের যে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন, এই তিনটি দলেরই ব্যর্থতা। কারণ তারা যে রাজনীতি করছে তারা জাতীয় স্বার্থ, জাতীয় সংহতিকে বাইপাস করে বাদ রেখে তারা তাদের নিজস্ব দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করছে।